সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত বেশিরভাগ দল। বিএনপির বিরোধিতা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে ঐক্যমত্য। ইউনূস তারেক বৈঠক একটি দলের পছন্দ হয়নি বললেন ফখরুল। নির্বাচন নিয়ে আশ্বাস, দ্রুত বাস্তবায়নে তাগিদ রিজভীর। এসএসএফকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রশিক্ষণ সহ অস্ত্র সরঞ্জাম আধুনিকায়নের পরিকল্পনা। এবং বহুল প্রত্যাশার বাজেট পরিণত হয়েছে হতাশায়, বলছে সিপিডি। দুর্নীতি অপচয় রোধে কঠোর হওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে বেশিরভাগ রাজনৈতিক দল একমত থাকলেও রাজি নয় বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত এনসিসি ও ইলেকটোরাল কলেজ ব্যবস্থাকে সমর্থন করে না তাদের দল। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, অন্য সাংবিধানিক পদ ও সংস্থা স্বাধীনে মত দিয়েছে বিএনপি। আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। কমিশনের মাননীয় সহ-সভাপতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠকের দ্বিতীয় দিন। এতে অংশ নেয় বিএনপি, জামাত সহ প্রায় ৩০টি দল। প্রথম দিনে অংশ না নেয়ার কারণ জানিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে নিজেদের অবস্থান জানান জামায়াতের নায়েবে আমির। ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইজলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবে ঐকমত্য হয়ে যাবে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ঠেকাতে এনসিসি গঠনের বিকল্প নেই। যারা বিরোধিতা করছেন তারা যদি অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয়, না হলে আমরা আসলে এই যে গণঅভ্যুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে। কারণ আমরা আগের একটা সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের নিয়মে চলবে, এই ধরনের শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ পদ্ধতির সঙ্গে একমত নয় তাদের দল। নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই, সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করিনি। সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা, চেক অ্যান্ড ব্যালেন্স করা, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা। পরে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বেশিরভাগ রাজনৈতিক দল এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছে। যে কোনো আলোচনায় প্রতিবাদেরও তো একটা জায়গা থাকতে হবে। সব বিষয়ে যে সবসময় আমরা একমত থাকবো তা তো না। ফলে তাদের পক্ষ থেকে তাদের যেই অসন্তোষ বলেন, অভিযোগ বলেন, খুব বলেন, তারা সেটা রেজিস্টার করেছেন, আমরা এটা নজরে নিয়েছি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবারও আলোচনা হবে বলে জানান তিনি। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে, আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন অনুষ্ঠিত হলে কিছু রাজনৈতিক দলের কোনো গুরুত্ব থাকবে না, এজন্যই ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে তাদের পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। নরসিংদী জেলা বিএনপি নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। গত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে আরও সংগ্রাম করতে হবে জানিয়ে নির্বাচন নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান রুহুল কবির রিজভী। প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার তিনি সুস্পষ্ট ভাষায়
যে কথাগুলি বলে এসছেন আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। এদিকে ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করেছে তা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থাকতে হবে। আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে জোর করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, আপনারা ভুলেও এই কাজ করবেন না। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, জনগণের দল, সেই জনগণকে সাথে নিয়ে কিন্তু আমাদের পথ চলা। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলে নারাজ কয়েকটি দল। অনেক গুরুত্ব আছে, যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দাঁড়িয়ে হবে, যে কারণে ওরা নারাজ হয়েছে। চাঁদাবাজি দখলবাজি করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা চাঁদা করি চলে, এরা আপনার মিলে যায় কোনোভাবে, মিলে গিয়ে চাঁদাবাজি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলের আচার আচরণে পরিবর্তন আনা দরকার বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বললেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে থাকতে হবে নিরপেক্ষ, উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। 15 বছরেরও বেশি সময় উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখেনি বাংলাদেশ। জাতীয় পরিচয়পত্র থাকলেও ভোট কেন্দ্রে তার প্রয়োগ দেখা যায়নি। আবার ভোট কেনাবেচার মতো অভিযোগে নষ্ট হয়েছে নির্বাচনের সৌন্দর্য। তবে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছে আমজনতা। টাকার বিনিময়ে ওই জিনিসটা যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে আমাদের দেশটা আগাইতে পারবে না। আমরা এর আগের বার যতবারই ভোট দিছি আমাদের এনআইডি কার্ড আছে, কিন্তু আমরা ভোট কেন্দ্রে যখন গেছি আমাদের এনআইডি তারা দেখতে চায় নাই। পুলিশ যদি ভোট কেন্দ্র সুন্দরভাবে কাজ না করতে পারে তাইলে স্বাভাবিক কারণে বিভিন্ন দলের নেতাকর্মীরা চেষ্টা করবে, আমরা এককভাবে নিয়ে যাব। স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, রাজনৈতিক দলগুলোর আচরণ না বদলালে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। তাদের আচরণ হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তারা যদি আচরণ পরিবর্তন না করে তাহলে কিন্তু নির্বাচন নিরপেক্ষ করা সম্ভব না। রাজনৈতিক দলগুলোকে শপথ নিতে হবে, সরকারের কাছে, জাতির কাছে অঙ্গীকার করতে হবে, আমরা নিজেরা ইলেকশনে ভায়োলেন্স করব না। অসৎ ব্যক্তিদের মনোনয়ন দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মত দেন তিনি। ভালো লোক নমিনেশন দেবেন, চাঁদাবাজ, বিভিন্ন রকমের অন্যায় করে কারি যেগুলো আছে দলের মধ্যে, এইসব লোককে নমিনেশন দেওয়া চলবে না। এই মর্মে জাতির কাছে তাদের অঙ্গীকার করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বললেন, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানে দরকার নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা প্রয়োজন। যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশন, তাদের আসলে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। এগুলি হচ্ছে একেবারে ন্যূনতম প্রয়োজন। যেখানে আপনি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এখন থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। যারা দীর্ঘদিন যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন, তাদের অভিজ্ঞতাকে ব্যবহার করা এবং তাদেরকে এখনই এর সঙ্গে যুক্ত করে পরিস্থিতির উন্নতি বলুন, পরিস্থিতির প্রস্তুতি বলুন, এই পদক্ষেপগুলি গ্রহণ করা দরকার। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফকে দলমতের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস। এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে হবে। বাহিনীটিতে প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান প্রফেসর ইউনূস। আরও জানাচ্ছেন সুরাইয়া মনি। রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। ৩৯ বছর ধরে দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালন করে আসছে বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জাম ক্ষতি হলেও অল্প সময়ের মধ্যে ঠিক করা হয়েছে। এখন প্রশিক্ষণ ব্যবস্থা, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের কাজ চলছে। এসএসএফকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহায়তা দেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার ও দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এসএসএফ তাদের 12 বছরের পুরাতন বিএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম পরিবর্তন করে সর্বশেষ মডেলের ইউএইচএফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন করবে, যা তাদের আভিযানিক কার্যদক্ষতা বহুলাংশ বৃদ্ধি করবে। আমি জেনে খুশি হয়েছি যে এসএসএফের অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। তিনি বলেন, দক্ষতার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলী অর্জন করা জরুরি। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় নেওয়া যাবে না। এই 400 জন 500 জনকে দিয়ে বাকিদের উৎসাহিত করা, এই ফোর্সকে দিয়ে অন্য ফোর্স উৎসাহিত করবে, আমাদের লেভেল অতটুকু ওখানে যেতে হবে। কাজেই এই সামনে থাকার যে দায়িত্ববোধ, শীর্ষে থাকার যে আনন্দ, যে দায়িত্ব, সেটা যেন আমরা পালন করতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার স্বার্থে এসএসএফকে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তি সৃষ্টি করে। যতটা সম্ভব জনভোগান্তি এড়িয়ে দায়িত্ব পালন করতে হবে। ঢাকার অভ্যন্তরে এবং বাইরে বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সম্প্রতি কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসএসএফ অন্যান্য বাহিনীদের সাথে সমন্বয় করে সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করেছে। কাজের ক্ষেত্রে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধন তৈরিতে এসএসএফের প্রতি আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে সন্ধ্যা 8:45টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেগম জিয়ার বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করা হবে। তার আগমন ঘিরে গুলশান ও বসুন্ধরা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। লন্ডন থেকে গত 6 মে আসার পর এটি খালেদা জিয়ার প্রথম স্বাস্থ্য পরীক্ষা। প্রস্তাবিত বাজেটে সামগ্রিক প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, অনেক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত এটি হতাশার বাজেটে পরিণত হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক বাস্তবতায় দুর্নীতি আর অপচয় রোধ করার তাগিদ দেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। তো আছেই এটার ভিতরে। আর উনি একটা 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কি পেল পিছিয়ে পড়া জনগোষ্ঠী? এ নিয়ে বহুপাক্ষিক অংশীজনদের নিয়ে বাজেট প্রতিক্রিয়ার আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। যেই কাঠামোগত সমস্যাগুলো থাকে সেগুলি হয়। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমানো হয়েছে। কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হয়নি। ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে উদ্যোগ আগের মতোই। তার উপর রয়েছে কর বৈষম্য আর কালো টাকা সাদা করার সুযোগ। এসব বিষয় নিয়ে হতাশার কথা জানান অংশীজনেরা। এই বাজেটের মাধ্যমে বৈষম্য আরো বাড়বে। যে মেধাভিত্তিক বাংলাদেশের কথা আমরা বলেছি, সেই মেধার মূল্যায়ন আরো কমবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারের কাছে একটি জনবান্ধব বাজেট প্রাপ্তির প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। তবে দেশের অর্থনীতির বাস্তবতায় অপচয় আর দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারলেই সুবিধা পাবে অবহেলিতরা, এমনটাই মনে করেন বিজিএমইএ সভাপতি। যদি সিস্টেমটাকে প্রপারলি ইউজ করা যায় তাহলে এখানে পাওয়ার সুযোগ আছে। সেটা হচ্ছে এই অপচয় কমানো এবং দুর্নীতি কমানো। কর কাঠামোয় বৈষম্যের অভিযোগ করেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গতানুগতিক বাজেটকে সুযোগ হারানো বাজেট বলে মনে করেন অর্থনীতিবিদরা। যারা অনেক উপরের আয় আছেন, 6 লাখ টাকা মাসে, সেখানে তাদের জন্য 2-3% বাড়বে। তাহলে আমরা যদি বৈষম্য হ্রাসের কথা বলি, এসডিজি 10 এর কথা বলি, তাহলে সেটা তো হচ্ছে না। কর ব্যবস্থার মধ্যে একটা সংস্কার দরকার। পরোক্ষ কর যদি বেশি থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে চাপটা বেশি পড়ে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সাম্য আর সংস্কার বিরোধী এবং বৈষম্যমূলক এই বাজেট আগামী দিনে অর্থনৈতিক ক্ষতকে আরো গভীর করবে। এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। তৃতীয়ত, এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে
যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম, সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসেনি। অবহেলিতদের অধিকার নিশ্চিত করে বাজেটকে অন্তর্ভুক্তিমূলক করার পরামর্শও দেন তিনি। কিন্তু আমি বলি যে আপনারা যে বসে আছেন, এটি ভরসা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 সেপ্টেম্বর তাকে পুনরায় হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও এম মইনুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। মিরপুর একটি বড় এলাকা এবং সেখানে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতন করা হয়েছে। সেজন্য মামলার তদন্তের জন্য 3 মাস সময়ের আমরা আবেদন করেছিলাম। আমরা আশা করছি যে আরও কম সময়ে তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে। রিয়ার অ্যাডমিরাল সোহাইল, উনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল। সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে প্রায় 16 কোটি টাকা সহায়তা দেবে অস্ট্রেলিয়া। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলির মধ্যে এ সংক্রান্ত সই হয়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। পরে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, ইউএনডিপি ব্যালট প্রজেক্টে মোট $18.5 মিলিয়ন সহায়তা দেবে। প্রজেক্টটা হচ্ছে 2 বছর মেয়াদ, 2027-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং আমরা এই প্রজেক্টটাতে শুধুমাত্র ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাওয়ারনেস, ট্রেনিং, আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট অনেকগুলো আছে। বললাম মোটা দাগে 16টা কম্পোনেন্টে আমাদের এই প্রজেক্টটা ডিভাইডেড। এখন এটা সম্পূর্ণ ইউএনডিপির এই পুল ফান্ডটা তৈরি করছে এবং আমরা আশা করি যে এটাকে একটা বেস্ট ইউটিলাইজেশন হবে। কারো চাপে নত হয়ে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানালেন দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এদিকে অস্ত্র ভর্তি 3টি কার্গো বিমান চীন থেকে তেহরানের পথে রওনা হয়েছে বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ইরান ইসরায়েল যুদ্ধের চুম্বক অংশ জানাচ্ছেন কাজী শাহরিন। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের হুমকির পরোয়া না করে উল্টো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানে হামলা করে মারাত্মক ভুল করেছে ইসরায়েল, এজন্য তেল আবিবকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এর আগে যুদ্ধের 6ষ্ঠ দিনে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালায় তেহরান। অন্তত 3টি শহরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা দিগন্ত। দূর থেকে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী, বিধ্বস্ত হয় বহু ভবন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে বাহরাইনে নিজেদের 5ম নৌবহরের প্রধান ঘাঁটি ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস এপির খবরে একথা বলা হয়েছে। রণনীতিটি মধ্যপ্রাচ্য এবং আশেপাশের জলসীমার নিরাপত্তায় দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বৈঠকে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে পাকিস্তান যাতে ইরানের পক্ষে না দাঁড়ায়, সে নিয়ে কথা বলবেন তিনি। ইসরায়েলও হামলা অব্যাহত রেখেছে। 6 দিনের মিসাইল হামলায় ইরানের অন্তত 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছে বলে দাবি করছে তেল আবিব। চীন সরকার গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে এপি ও রয়টার্স। মঙ্গলবার 17 জুন চীনের উত্তরাঞ্চল থেকে উড়াল দেয় বোয়িং 747 নামে 3টি কার্গো বিমান। এদের গন্তব্য লুক্সেমবার্গ উল্লেখ করা হলেও শেষ পর্যন্ত এগুলো সেখানে পৌঁছায়নি। উল্লেখ্য, কৌশলগতভাবে অংশীদার ইরানকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন। অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, এ ধরনের উদ্যোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে মারাত্মক অস্থিতিশীল করে তুলতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
চীনের দাঝু শহরে আগামী 3 থেকে 13 জুলাই বসবে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি টুর্নামেন্টের আসর। যুব হকি টুর্নামেন্টের বালক বালিকা কোনো বিভাগে অংশ নিচ্ছে না ভারত। বাংলাদেশ বালক বিভাগে এ গ্রুপে পড়েছে, যে গ্রুপে শীর্ষ প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে রয়েছে স্বাগতিক চীন। অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও হংকং। বি গ্রুপে অবশ্য 6টি দল, সেখানে রয়েছে মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত বেশিরভাগ দল, বিএনপির বিরোধিতা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যে ঐক্যমত। ইউনূস তারেক বৈঠক একটি দলের পছন্দ হয়নি বললেন ফখরুল। নির্বাচন নিয়ে আশ্বাস, দ্রুত বাস্তবায়নের তাগিদ রিজভীর। এসএসএফকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। প্রশিক্ষণ সহ অস্ত্র সরঞ্জাম আধুনিকায়নের পরিকল্পনা। এবং বহুল প্রত্যাশার বাজেট পরিণত হয়েছে হতাশায়, বলছে সিপিডি। দুর্নীতি অপচয় রোধে কঠোর হওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।